পথ ঘোষণা করল সরকার। একদিকে আইন মেনে লড়াই, আইনি লড়াই, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগের বিজ্ঞপ্তি। 30শে মে নিয়োগের বিজ্ঞাপন, 14ই জুন থেকে 16ই জুলাই আবেদন করতে পারবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রিভিউ পিটিশনের মধ্যে নিয়োগ প্রক্রিয়াও চলবে, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পাশাপাশি আমরা নজর রাখবো যেদিকে কাউন্সিলিং এর পোস্টিং পাল্টে গেল ফাইনাল লিস্টে। আরজিকর আন্দোলনের মুখ 3 চিকিৎসকের পোস্টিং ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আলোচনায় আসবো, আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন রাখবো আপনাদের সাথে। মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণা, 30শে মে শিক্ষকদের নোটিফিকেশন, অর্থাৎ শিক্ষকদের পরীক্ষায় বসতেই হবে। মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণা, 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইনে আবেদন করা যাবে। এই সময়টা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে। মেধা তালিকা প্রকাশ করবে রাজ্য সরকার 15ই নভেম্বর। 20শে নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে। 15ই নভেম্বর মেধা তালিকা, 20শে নভেম্বর থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং। শিক্ষক শিক্ষাকর্মীদের শূন্য পদ 44,203। 44,203 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করবে সরকার। শিক্ষক শিক্ষাকর্মীদের শূন্য পদ 44,203, অর্থাৎ এই যে শূন্য পদ যেটা সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে 31শে মের মধ্যে, একেবারে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে। মুখ্যমন্ত্রী যে কথা বলেন, গ্রীষ্মকালীন অবকাশ চলছে, কারো চাকরি যাওয়ার কথা আমরা সুপ্রিম কোর্টে বলিনি, যারা চাকরি করছেন তাদের সুযোগ দেওয়ার কথাই বলেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, একেবারে যেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অবস্থান করছেন তাদের সঙ্গে। একজন অসুস্থ হয়ে পড়েছেন, কৃষ্ণেন্দু। একদমই তাই। প্রথমে একটা তথ্য দিই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় বসেছিলেন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন, সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এবং তাকে প্রাথমিক শুশ্রূষার চেষ্টা করছেন তার সহযোদ্ধারা। কি হয়েছে? ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছে, কথা বলছে না কোনো রকম ভাবে। ম্যাডাম ওকে হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একজন শিক্ষিকা, চাকরিহারা শিক্ষিকা আজকে অসুস্থ হয়ে পড়েছেন, সে ছবি সরাসরি আমরা ডাক্তারকে ডাকা হচ্ছে এবং তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে 4-5 জন তার সহযোদ্ধা তারা শুশ্রূষা করার চেষ্টা করছেন। এবং এই ছবি আমরা যখন দেখতে পাচ্ছি, তার পাশেই যারা চাকরিহারা শিক্ষক, যারা এতক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, তারা কি বলছেন সাংগঠনিকভাবে, সেই পর্যায়ে আমরা শুরু হয়ে গেছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই যারা চাকরিহারা শিক্ষক তারা জানাবেন তাদের কি অবস্থান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পথ খোলা রাখার কথা বলেছেন, একটা হচ্ছে রিভিউ পিটিশন, সেটাই তার অগ্রাধিকার। কিন্তু রিভিউ পিটিশনের আগে যেহেতু 31 মের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে, সুতরাং 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং সেই বিজ্ঞপ্তিতে সবাই পরীক্ষায় বসবেন। তার কত শূন্য পদ সেগুলো স্পষ্ট করেছেন। বিস্তারিত তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রিভিউ পিটিশন যতক্ষণ না পক্ষে আসে, অর্থাৎ এই নির্দেশ বা পুরনো নির্দেশ যতক্ষণ না বদলায়, ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাবতীয় দায়িত্ব বা ব্যবস্থা সরকারের তরফে করা হবে এবং তার জন্যই পরীক্ষার ব্যবস্থা করা। এবং সেই পরীক্ষায় কারা কারা বসবেন, কতজন পরীক্ষায় বসতে পারবেন, শূন্য পদ কত, সে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন, বিশেষ করে আজকের প্রেস বিবৃতি ছিলই যে আমরা যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ SLST 2016 প্যানেল সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি, তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক, কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা। বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া, ডিটেল বর্ণনা দেওয়া, সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে
গাফিলতিটা দেখছিলাম, সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে। তো এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম, সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বহিঃপ্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে। তো আমরা কোনোভাবেই চাইনি নোটিফিকেশন দিক, এবং সেটা একেবারে ডিটেলভাবে দিক। নোটিফিকেশনে আজকের বিবৃতিতে তো বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট, তারপরে এক্সাম ডেট, রেজাল্ট ডেট, কাউন্সিলিং ডেট, এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না। অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্যে এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না। অর্থাৎ আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে, যে সমস্ত যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না, আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা। অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন। কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম। অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে, আমরা নিরীহ, আমরা যোগ্য, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ 7 বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল, আজকের বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখিনি। উনি দুটো অপশনের কথা বলেছেন। প্রথম অপশন হচ্ছে এক্সাম, দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ। উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি, সরকার চেষ্টা করবে। আমরা বারবার বলবো সেকেন্ড অপশনটা সরকারকে সর্বতভাবে চেষ্টা করতে হবে, রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন, ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আবেদন। আমরা মনে করি যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটা উনি বলেছেন যে জুলাই মাসের একটা ডেট বললেন, তো এটা আরো বাড়ানো যেত। সেক্ষেত্রে কি হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরো বেশি পাওয়া যেত। আমরা মনে করছি সরকারের আরো যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া, দুটোকে ভারসাম্য রাখার আরো জায়গা ছিল। সরকারের পক্ষ থেকে সেই সদিচ্ছাটা আমরা দেখলাম না। দুটো রিল্যাক্সেশনের কথা বলা হচ্ছে, এক আপনারা যারা 8 বছর 9 বছর বা 7 বছর চাকরি করছেন তার ক্ষেত্রে একটা নম্বর দেওয়া হবে, দ্বিতীয়ত বয়সের ক্ষেত্রে। দেখুন, এজ রিল্যাক্সেশনটা এটা একটা, আমরা যারা 7 বছর ধরে চাকরি করছি, যাদের ফ্যামিলিতে ধরুন আজকে অনেকে অসুস্থ, কারো ক্যান্সার আছে, কারো প্যারালাইসিস আছে, তো আবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, মানসিক স্টেজ মানে পরীক্ষা দেওয়ার মতন মানসিক পরিস্থিতি নেই, সেই জায়গা থেকে শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা আমাদের জন্য ন্যায় বিচার হয়নি। কোর্টও আমাদের প্রতি ন্যায় বিচার করেনি, আমাদের সরকারও আমাদের প্রতি ন্যায় বিচার করছে না। অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে ন্যায় বিচার আমরা পেলাম না, ন্যায় আমরা পেলাম না, এটা আমাদের কাছে মৃত্যু পরোয়ানা। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রমদা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটো রাস্তা খোলার কথা বললেন এবং সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী যে কথা বললেন, আপনি কিভাবে দেখছেন? কিভাবে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সুরাহা হতে পারে? দেখুন, আপনাদেরকে আমি প্রথম থেকেই বলেছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি, আপনাদেরও বলেছি, সেটা হলো যে রিভিউয়ের স্কোপ এই মামলায় খুবই কম। তার কারণটা হলো রাজ্য সরকারের তরফ থেকে 17 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের কাছে স্টেট স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তিনটে আর্টিকেল 12 অথরিটি স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্টের কাছে আন্ডারটেকিং নিয়েছে যে তারা 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে এবং 31শে ডিসেম্বর 2025 এর মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। এই আন্ডারটেকিং আর্টিকেল 12 অথরিটির তিনটে সংস্থা, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তিনটে সংস্থা দিয়ে দেওয়ার পরে এখানে আর কিছু থাকে না, এখানে পরীক্ষা নিতেই হতো। এতদিন অবধি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলে এসেছিলেন বা বিভিন্ন সময় বিভিন্ন কথা অনেকেই বলেছেন, সেই কথাগুলোর সাথে আইনের যুক্তির কোনো কিচ্ছু নেই, এগুলো একেবারেই ভেগ।
পরীক্ষা 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হতো, কারণ এটা রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে দেওয়া আন্ডারটেকিং। এক, দ্বিতীয় কথা, রিভিউ যেগুলো ফাইল করে রেখেছেন, সেই রিভিউ যেগুলো ফাইল হয়ে আছে সুপ্রিম কোর্টে, এই রিভিউয়ের স্কোপ খুবই কম, প্রায় নেগলিজেবল, নেই বললেই চলে। কারণ আমার জীবনে বা আমার প্র্যাকটিস জীবনে আমি কোনোদিন দেখিনি যে একটা আন্ডারটেকিং বা একটা কনসেন্ট কোর্টের কাছে যখন জমা পড়ে যাচ্ছে, তারপরে সেই অর্ডারটা আবার পরিবর্তিত হয়েছে বা তারপরে কোনো চেঞ্জ হয়েছে, অন্তত আমার প্র্যাকটিস জীবনে আমি দেখি। একদমই বিক্রমদা, আমি অর্ণব শাহর কাছে আসবো। অর্ণব, গত 3রা এপ্রিল 2016 একদম পুরো নিয়োগ বাতিল হয়ে যায়, প্যানেল বাতিল হয়ে যায়, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, এবং তারপর থেকে একের পর এক চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের লড়াই আমরা দেখছি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আজকে বলছেন, মুখ্যমন্ত্রী যে কথা বললেন, এটা মৃত্যু পরোয়ানা তাদের কাছে। চাকরিহারা শিক্ষকদের মধ্যে একটা অংশ হয়তো এই কথাটা বললেন ক্যামেরার সামনে, কিন্তু অলরেডি আমরা গত সপ্তাহেই দেখেছি যে অন্তত 3000 শিক্ষক তারা শিক্ষা দপ্তরে চিঠি লিখে জানিয়েছেন যে আমরা সরকারের সঙ্গে আছি, সরকার যে সিদ্ধান্ত নেবে তার সঙ্গে রয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে পুরো জিনিসটাই তো যেহেতু সাবজুডিস ছিল এবং পুরো জিনিসটাই যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, সেক্ষেত্রে রাজ্যের আলাদা করে কিন্তু কোনো কিছু করার ছিল না। এবং এক ধরনের যে সেগ্রিগেশন, যেটা কেইনকেক এবং সাপোজ টু বি নট কেইনকেক, এই যে পার্থক্যটা করে দেওয়া হয়েছিল, সেটা করে দিয়েই সেই 41 পাতার রায়টা বেরিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষে যতদূর করা সম্ভব ততদূর রাজ্য সরকার কিন্তু এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশেই থেকেছেন, এবং যোগ্য শিক্ষকদের পাশে থেকে যা যা করা যায় আইনি পদ্ধতি মেনে, সেই আইনি পদ্ধতি মেনে যে যে কাজগুলো করা সেটা বলছেন যে সরকার চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশেই রয়েছেন, থেকেওছেন। বিমলদা, না, ইংরেজিতে একটা কথা আছে, বাস্কেট অফ লাইজ, মানে এক ঝুড়ি ভর্তি মিথ্যা। সে তো দেখেই যাচ্ছি, কারণ এই সরকারটা একটা মিথ্যাচারী সরকার, তার কাছ থেকে তো সত্যি আশা করতে পারি না। এখন প্রথম থেকে বলা হচ্ছিল, আমি যদি পাপিয়া গত 1 বছর ধরে এই তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের যে বক্তব্যগুলো, মুখ্যমন্ত্রীরও বক্তব্য ছিল একজনেরও চাকরি যেতে দেব না, আজকে সেখান থেকে সরে গেলেন। আবার পরীক্ষা কিসের, আজকে সেখান থেকে সরে এলেন। মিথ্যা নম্বর 1। মিথ্যা নম্বর 2, আমি বলে দিচ্ছি পাপিয়া, যে ধরনের এখানে লুপহোলসগুলো রাখা হচ্ছে, আবার এখানে মামলার দিকে নিয়ে যাচ্ছেন উনি। তার কারণ যারা টেন্টেড তাদের তো শাস্তি হওয়ার কথা, টাকা ফেরত দেওয়ার কথা। উনি ঘোষণা করে দিলেন তারা অন্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে, কোথাও বাধা নেই। আমার ধারণা, আমি যাব না, অন্য কেউ যাবে না, কিন্তু কেউ না কেউ চলে যাবে কোর্টে, যে এই দেখুন কি করছেন, আবার আটকানোর চেষ্টা হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে কারা পরীক্ষা দেবে। সুপ্রিম কোর্টের রায় ছিল যে পরীক্ষা দিতে হবে, কারণ সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছিল রাজ্য সরকারের অপদার্থতার জন্যে, স্কুল সার্ভিস কমিশনের অপদার্থতার জন্যে। তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তার আগে বলে দিতে পারেনি যে এই যে যোগ্য লোকগুলো তোমরা সার্টিফাই করো, এটা যোগ্য, এরা সার্টিফাই করতে পারেনি। ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে হাইকোর্টের মতো আশার আলো দেখছেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো রাস্তাই তো খোলা রাখলেন রিভিউ পিটিশনের জন্য, অর্থাৎ আইনি লড়াই যে সরকার লড়ছে সেটাও যেমন দিলেন, এবং পরীক্ষা দিতে হবে সে কথাও তিনি বলেছেন, না হলে আর ফেরার উপায় থাকবে না। আইনি লড়াই এবং চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে বলেন যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে, যাদের চাকরি বাতিল হয়েছে, তাছাড়াও অনেক শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে, তারা অন্য বিভাগে আবেদন করতে পারেন, শিক্ষা দপ্তরেও আবেদন তারা করতে পারেন, বা অন্য কোথাও আবেদন করতে পারেন। করিনিকাদি, হ্যাঁ, আসলে এই কথাটার মধ্যে এমনি নতুন কি আছে ঠিক বুঝলাম না। সুপ্রিম কোর্টের রায় মেনেছেন, নোটিফিকেশান করতে হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেটা করতে হবে। এছাড়া আর নতুন কি আছে? বয়সে ছাড়ের কথা একটা বলেছেন, যাতে চাকরি হারারা কি বলছে সেটা শুনছেন নিজেরা প্রত্যেকেই, কারণ তাদের এটা বুকের জ্বালা। আর বারবার হচ্ছে, হ্যাঁ স্বাভাবিক, বারবার হচ্ছে সেগ্রিগেটেড লিস্ট এবং সেগ্রিগেটেড লিস্টের কথা প্রত্যেকে বলেছে, প্রত্যেকে। যদি সেটা হতো তাহলে তো এগুলো, এত প্রশ্নগুলো তো অকারই করতো না। বারবার বলেছেন সুপার নিউমারারি পদ করতে হবে, কারুর চাকরি যাবে না, যোগ্যরা সবাই আমাদের সঙ্গে, যোগ্য বলেননি উনি তো সবার কথা, আমাদের সঙ্গে থাকুন, কেউ কিছু বলেছেন ইন্ডোরে, নেতাজি ইন্ডোরে তিনি বলেছেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার। হ্যাঁ, কিন্তু তারপরে বাকিদেরও কি হবে সেটাও বলছেন। আজকেও বলেছেন যে যাদের চাকরি বাতিল হলো তাদের জন্য অন্য ব্যবস্থা, বলছেন তো, তাহলে একইভাবে ঘুরপথে আর একটা কথা বলে দিচ্ছেন, ওপেন করে দিচ্ছেন জায়গা। আর এখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন, তাহলে আর ভরসার জায়গা কোথায় থাকলো? মুখ্যমন্ত্রী কথা রাখলেন না, ওই সেগ্রিগেটেড থেকে এই অবধি ওই একই পথে চলেছে, একই পথে। পাপিয়া, দেখুন, যেটা ব্যাপারটা খুব জটিল থেকে জটিলতর হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল এরকম একটা প্রেস স্টেটমেন্ট দেওয়ার,
সুপ্রিম কোর্টের যে আদেশ সেটাই মানা, সেই অনুযায়ী নোটিফিকেশান জারি করা, এবং নতুন যিনি চাকরি দিতে চান তারপর আলাদা করে আরেকটা যদি করা যেত। এর ফলে যেটা ঘটবে কি, যে ধরুন 44,000 যে চাকরি তৈরি হলো, নানান এজেন্ট এসে সেখানে হাজির হবে, 4 লাখ 5 লাখ টাকা দিলে ব্যবস্থা করে দেবো, এরকম যদি দেখেন 44,000 × 4 লাখ 5 লাখ গুণ করেন কয়েক হাজার কোটি টাকা হয়ে যায়। তো সবাই তো অঙ্ক করতে পারে, আমি নয় অঙ্ক করতে পারি না, কিন্তু যেটা ঘটার সম্ভাবনা আছে যে আবার সেই চক্র, আবার সেই মানে কোর্টে কেস একেবারে সব হারিয়ে যাওয়া। ফলে কি হবে, যারা সুপ্রিম কোর্টের অর্থাৎ রাজাগোপাল বাবু বলছেন আবার সেই আশঙ্কার জায়গাটা, আবার সেই উদ্বেগের জায়গাটা, আবার সেই আইনি লড়াইয়ের জায়গাটা তৈরি হলো। আমাদের এই মুহূর্তের আলোচনার পাশাপাশি আমরা যেদিকে নজর রাখবো, আরজিকর আন্দোলনের মুখ 3 চিকিৎসকের পোস্টিং ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, তা নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে।